সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে অনেকেই এসেছেন। সালের 12 ফেব্রুয়ারি দেশে একটি নির্বাচন হয়েছে, নতুন সরকার দায়িত্ব নিয়েছে। ওই যে 5 আগস্টের পর যারা দায়িত্ব নিয়েছেন তাদের এখন বিদায়ের পালা। তবে তাদের বিদায়ের সময়ে এসে অনেকের বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ উঠছে। নতুন করে অভিযোগ উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কয়েকজনের বিরুদ্ধে, এবং অভিযোগ এতটাই গুরুতর যে এখানকার যে বিচার প্রক্রিয়া সেটা নিয়েও প্রশ্ন উঠছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এতদিন যিনি চিফ প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন মোহাম্মদ তাজুল ইসলাম, তার বিরুদ্ধেই বেশ কিছু অভিযোগ উঠেছে। অভিযোগগুলো এমন যে যাদেরকে রাজসাক্ষী করা হয়েছে, রাজসাক্ষী করার বিনিময়ে বিপুল পরিমাণে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে তাদের পরিবারের কাছ থেকে। এমনকি রাজসাক্ষী করিয়ে তাদের শাস্তি কমিয়ে আনা, কাউকে কাউকে খালাস পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও ভূমিকা রেখেছে বলে অভিযোগ উঠেছে। ঠিক ওই প্রসিকিউশন টিমেরই একজন সদস্য এরকম অভিযোগ তুলেছেন। অর্থাৎ এর মধ্য দিয়ে মানুষ এমনভাবে আলোচনা করছে যে একই মামলার একজন আসামির মৃত্যুদণ্ড হচ্ছে, আরেকজন খালাস পাচ্ছেন কিভাবে? শুধুমাত্র রাজসাক্ষী হওয়ার কারণে। তাহলে যে রাজসাক্ষী যে হচ্ছে এটা চুজ করেছে কে? এমনকি এই যে প্রসিকিউশন টিমের একজন সদস্য যে অভিযোগটি তুলেছেন, যে তিনি একজন প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের, তিনি বলছেন যে এই যে রাজসাক্ষী করার ক্ষেত্রে যাকে রাজসাক্ষী করা হয়েছে, রাজসাক্ষী করে তাকে মামলা থেকে খালাস পাইয়ে দেওয়া কিংবা দণ্ড কমিয়ে আনার ক্ষেত্রে যে একটা প্রভাব খাটানো হয়েছে বা এই ক্ষেত্রে যে একটা দেন দরবার হয়েছে, এটার যথেষ্ট প্রমাণ তার কাছে রয়েছে। এই ঘটনাগুলো এখন নতুন করে এই আদালতের, এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে এক ধরনের প্রশ্নের মুখোমুখি করেছে। মানুষ খুব করে চাচ্ছে যে মোহাম্মদ তাজুল ইসলাম, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি এতদিন চিফ প্রসিকিউটর ছিলেন, তার বিরুদ্ধে তদন্ত কমিটি করা হোক এবং এই ঘটনাগুলোর তদন্ত করা হোক। যদি সত্য হয়ে থাকে তাহলে তাকে বিচারের মুখোমুখি করা হোক। আমরা দেখি ঘটনাটা আসলে কতটা গুরুতর এবং অভিযোগগুলো কি উঠেছে সেটা একটু দেখার চেষ্টা করি। দেখেন, প্রথমে কাজী মোস্তাফিজুর রহমান আহাদ নামে একজন আইনজীবী ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তার স্ট্যাটাসের যে শিরোনামটি ছিল এরকম: ট্রাইব্যুনালে সেটলিং বাণিজ্য ও রাজসাক্ষী নাটক, কেন সরতে হচ্ছে তাজুল ইসলামকে। এরকম একটি শিরোনামে যখন তিনি একটি বড়সড় স্ট্যাটাস দেন, সেখানে এসে কমেন্ট করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরেকজন প্রসিকিউটর BM সুলতান মাহমুদ। মূলত এই দুটা কমেন্টেই তিনি তার বিস্তারিত তুলে ধরেছেন। ট্রাইব্যুনালের প্রসিকিউটর BM সুলতান মাহমুদ ওই স্ট্যাটাসে লিখেছেন, গত বছর নভেম্বরের শেষ দিকে আশুলিয়া লাশ পোড়ানো মামলার আসামি SI আফজালুল হকের স্ত্রী সন্ধ্যার দিকে ভারী ব্যাগ নিয়ে প্রসিকিউটর তামিমের কক্ষে প্রবেশ করেন। বিষয়টি দেখার পর তাজুল ইসলামের কক্ষে গিয়ে তাকে জানিয়েছিলেন, কিন্তু তাজুল ইসলাম এই ঘটনায় কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো তাদেরকে বকাঝকা করেন। সুলতান মাহমুদ আরও লিখেছেন, তামিম তখন সবার সামনে SI আফজালের স্ত্রী তার কক্ষে যাওয়ার বিষয়টি স্বীকার করেছিলেন। পরবর্তী সময়ে সেই আফজালকে রাজসাক্ষী করা হয়, বিচারে তাকে খালাস দেওয়া হয়। জুলাই গণ অভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের সেই মামলার রায় হয় 5 ফেব্রুয়ারি। রায় 6 জনকে মৃত্যুদণ্ড, 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড, 2 জনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মামলার অ্যাপ্রুভার অর্থাৎ রাজসাক্ষী হিসাবে যিনি ছিলেন সাভার আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক শেখ আফজালুল হককে ক্ষমা করে দেওয়া হয়। প্রসিকিউটর সুলতান মাহমুদ আরও লেখেন, চানখারপুলের মামলায় SI আশরাফুল গুলি করার নির্দেশনা দিচ্ছে এরকম ভিডিও প্রকাশ পাওয়ার পরেও তাকে আসামি না করে সাক্ষী করা হয়েছে। সেই ভিডিও আমার কাছে আছে। সুলতান মাহমুদ প্রশ্ন করেন, রংপুরের আবু সাইদের মামলায় SC ইমরানকে কেন অব্যাহতি দেওয়া হলো? এই ইমরানের নাম কয়েকজন সাক্ষী এসে আদালতে বলেছে। তারপর সাবেক IG আবদুল্লাহ আল মামুনকে কী কারণে রাজসাক্ষী করা হলো? আপনি যদি দেখেন, মানবতা বিরোধী অপরাধের এই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু সাবেক পুলিশ প্রধান IG-কে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মানুষ সেখানে প্রশ্ন তুলেছে যে একই মামলা, অপরাধ একই ধরনের, একজন গুলির নির্দেশ দিয়েছে আর একজন গুলির নির্দেশনা বাস্তবায়ন করেছে। অপরাধী সমানভাবে সবাই অপরাধ যদি আপনার প্রমাণিত হয়ে থাকে, অপরাধের মাত্রা সবারই সমান। সেই জায়গা থেকে একজনকে আপনি 5 বছরের কারাদণ্ড দিচ্ছেন শুধুমাত্র তাকে রাজসাক্ষী করে। তাহলে এই রাজসাক্ষী যে করেছেন
অনেকেই এর আগে এসব বিষয় নিয়ে সমালোচনা করেছেন, কিসের ভিত্তিতে আপনি রাজসাক্ষী করেছেন। ধরলাম সে তাকে আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে কিংবা হচ্ছে সাক্ষ্য দিয়েছে, সবই ঠিক আছে, কিন্তু আপনি এটা কিভাবে নির্ধারণ করলেন? আপনি কি অন্য ওয়েতে তার সাক্ষ্য নিতে পারতেন না? আচ্ছা ধরলাম রাজসাক্ষী আইনসিদ্ধ বিষয় এবং সেটা নিয়েছেন, এবং এই মামলার ক্ষেত্রে যেহেতু খুব আহামরি ভেতর থেকে এই কাজগুলোতে যারা ইনভলভ ছিলেন, বিভিন্ন মিটিংয়ে যারা উপস্থিত ছিলেন সেই সময়ে ২০২৪ সালের জুলাই আগস্টে, তার মধ্যে অন্যতম একজন ছিলেন আইজিপি আব্দুল্লাল মামুন। ঠিক আছে, তাকে রাজসাক্ষী হিসাবে খুবই ভালো মানানসই মনে হচ্ছে, কিন্তু এটা আসলে কোন প্রক্রিয়ার মধ্যে চুজ হয়েছে এসব নিয়ে কিন্তু অনেকেই বলা বলি করছেন, এবং এটা কি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম একক সিদ্ধান্তে করেছেন কিনা সেই নিয়েও মানুষ প্রশ্ন তুলছে সেই জায়গা থেকে। এবং যে আর্থিক লেনদেনের কথা বলা হচ্ছে সেই সবের মধ্য দিয়ে যদি আইজিপি আব্দুল্লাল মামুনকে রাজসাক্ষী করা হয় তাহলে তো এটা গুরুতর অপরাধ, এবং মানুষ সেগুলোর তদন্ত চাচ্ছেন। তো তাজুল ইসলামের সহকারী প্রসিকিউটর সুলতান মাহমুদ যে এইসব অভিযোগ তুলছেন, তার সঙ্গে এই বিষয়ে বিভিন্ন মিডিয়া যোগাযোগ করার পর তিনি মিডিয়াগুলোকে বলছেন, বিশেষ করে প্রথম আলোকে বলেছেন, তিনি যা বলেছেন তার প্রমাণ তার কাছে রয়েছে। তবে প্রসিকিউটর সুলতান মাহমুদের এসব অভিযোগ অস্বীকার করেছেন তাজুল ইসলাম। আমরা দেখি তাজুল ইসলাম কি বলেছেন। সাংবাদিকরা এই বিষয়ে জনাব তাজুল ইসলামকে প্রশ্ন করেছেন। প্রশ্ন করার পর তিনি যে জবাব দিয়েছেন, যে তিনি বলছেন ব্যক্তিগতভাবে কে কি অভিযোগ করেছে সেগুলো আমরা আমলে নিচ্ছি না, ব্যক্তিগতভাবে ক্ষোভ থেকে কে কি বলছে সে ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। তখন এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন যে প্রসিকিউটর সুলতান মাহমুদ স্পষ্টভাবে একটি অভিযোগ এনেছেন এই তামিম সাহেবকে উদ্ধৃত করে, যে ওনার রুমে এসআই আফজালুলের ওয়াইফ ভারী ব্যাগ নিয়ে এসেছে, সেটা আপনাকে জানিয়েছে। তাজুল ইসলাম তখন বললেন, না এটা আমার জানা নেই। ওই সাংবাদিক আবার পাল্টা প্রশ্ন করেন যে হচ্ছে আপনাকে জানিয়েছে সেটাও বলেছে। তখন তাজুল ইসলাম বলেন, এই জাতীয় অভিযোগ আমরা তদন্ত করে দেখেছি, এগুলো সম্পূর্ণভাবে মিথ্যা। ব্যক্তিগত হিংসা চরিতার্থ করার জন্য এই ধরনের কথা কেউ কেউ বলছেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। কারণ এইখানে ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়াতে যা কিছু হয়েছে ট্রান্সপারেন্ট, এবং সেটা আদালতের মাধ্যমে কিন্তু প্রমাণিত হয়েছে। সুতরাং আজকে এই মুহূর্তে কেউ যদি অসৎ উদ্দেশ্যে কোনো মিথ্যা অভিযোগ করেন, সেটা বাংলাদেশের গোটা জনগণ সাক্ষী, মিডিয়া সাক্ষী। আপনারা জানেন যে কী ধরনের ট্রান্সপারেন্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। কারণ দু একজনের ব্যক্তিগত ক্ষোভের থেকে সে বুঝে হোক না বুঝে হোক যদি বলে, সেগুলো আমরা ধর্তব্যের মধ্যে মনে করি না। অর্থাৎ তিনি এই অভিযোগগুলোকে খুব একটা পাত্তা দিচ্ছেন না, এবং তিনি বলছেন এগুলো ট্রান্সপারেন্টের প্রক্রিয়ার মধ্যে হয়েছে। তবে এই অভিযোগ ওঠার পর অনেকেই চাচ্ছেন যে অভিযোগটি তদন্ত করা হোক, এবং যদি সত্য হয়ে থাকে, অভিযোগের যদি সত্যতা থাকে, তাহলে বিচারের মুখোমুখি করা হোক সাবেক প্রসিকিউটরকে। এমনিতেই মানুষের এই বিচার প্রক্রিয়া নিয়ে, আদালতের নিয়ে এক ধরনের বিশ্বাসের ঘাটতি রয়েছে, সেখানে এই ঘটনাগুলো কিন্তু সেই ঘাটতিতে বাড়তি মাত্রা যোগ করবে বলেও অনেকে দাবি করছেন। সেই জায়গা থেকে এই ঘটনাটির তদন্তের দাবি জানাচ্ছেন অনেকেই। এই যে 5 আগস্টের পর মোহাম্মদ তাজুল ইসলামকে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দায়িত্ব দেওয়া হয়েছে, এ নিয়েও বিতর্ক রয়েছে। কেননা তিনি দল নিরপেক্ষ লোক নন, তিনি এবি পার্টির সদস্য ছিলেন, তার জামাতের রাজনীতির সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ রয়েছে। অর্থাৎ এরকম একজন ব্যক্তি যিনি একটি দলের সদস্য ছিলেন এবং একটি বিশেষ দলের সঙ্গে যার কানেকশন রয়েছে এবং যাদের সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে, সেরকম একজন ব্যক্তিকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যেখানে স্বচ্ছতা অনেক বেশি জরুরি, যেখানকার বিচার প্রক্রিয়া নিয়ে অনেক বেশি বিতর্ক হয়ে থাকে, সেরকম একটা ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দায়িত্ব দেওয়ার পরে অনেকেই এটা নিয়ে সমালোচনা করেছিলেন। এই যে তাকে সরিয়ে দিয়েছে বিএনপি সরকার, এখন যাকে বিএনপি সরকার বসিয়েছে তিনিও দল নিরপেক্ষ নন, তিনিও বিএনপি পন্থী হিসাবে পরিচিত, এবং তিনি হবিগঞ্জ 4 আসন থেকে নির্বাচন করার জন্য বিএনপির নমিনেশনে চেয়েছেন। অর্থাৎ এইরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় কেন দল নিরপেক্ষ ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয় না, কেন দলের অনুসারীদেরকে বা দল করা আইনজীবীদেরকে এখানে নিয়োগ দেওয়া হচ্ছে, এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। এই ঘটনাগুলো যতদিন ঘটতে থাকবে, এরকম দল নিরপেক্ষ নন বা দলকানা ব্যক্তিদেরকে যখন হচ্ছে এরকম গুরুত্বপূর্ণ পদে বসানো হবে, তখনই আসলে এগুলো নিয়ে সমালোচনা হবে, আলোচনা হবে, এবং যে অভিযোগ মোহাম্মদ তাজুল ইসলামের বিরুদ্ধে উঠেছে সেটা তদন্ত করাও এখন খুব জরুরি হয়ে পড়েছে। এবং এটা তদন্ত না করলে আসলে এখানকার যে বিচার প্রক্রিয়া বা রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনের যে ভূমিকা, সেই ভূমিকা প্রশ্নের মধ্যেই থেকে যাবে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।